নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং শুরুতেই বলবো, আবার বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর লোকজনদের বলুন বাংলা বাজার দেখতে। তো আমরা আজকের মতামত শুরু করব। আজকের মতামত স্বাভাবিকভাবেই আজকের বিষয় শীর্ষক প্রথম দফার ভোটে কি হলো, প্রথম দফার ভোটে কি হতে পারে। আজ সারাদিন ভোটের মধ্যে যে খবরে আমি প্রথম উত্তেজিত হয়েছিলাম সকালবেলাতেই, সেটা না বলে বরং সেই ছবিটা আপনাদের দিই, আপনাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, হাতি এসেছিল ঝাড়গ্রামের বুথে, যদিও ভোট না দিয়েই সেই হাতি, সেই গজরাজ ফিরে গেছেন। এবার আসল ভোটের কথায় আসি। আমাদের ছাত্রাবস্থায় এক বন্ধু ছিল, তার নাম ছিল ভকাস। তো সেই ভকাস যে কোনো ব্যাপারেই আমাদের পুরো টিমটাকে চাগিয়ে দিত। বেশ দূরের এক ক্লাবের ছেলেদের সঙ্গে গন্ডগোল যেরকম হয় তখন কলেজের সময়, আমরা উত্তেজিত। ভকাস বলল, মার্চ অন কমরেডস। আমরা তো চেগে গেলাম, যার হাতে যা ছিল তাই নিয়ে রওনা দিলাম। আজ এসপার না হলে ওসপার। ভকাস লিড করছে, মার্চ অন কমরেডস। তারপর দুটো পেটোর শব্দ, মানে বোমা পড়লো। আমরা ছত্রা খান, যে যার মতো পলায়তি সজীবতী। কোনো রকমে সবাই ফিরে এসে হাঁপাচ্ছি। খেয়াল হলো ভকাস ফেরেনি। সে কিরে ভাই, বিপদে পড়লো নাকি? একটা রকেট তলায় আমাদের শেল্টারে তখন বসা, এবং সেখানে চরম হতাশা। তখন ওপর থেকে, মানে তখন অলরেডি এসে ওপরে উঠে গেছে, ওপর থেকে ভকাস বললো, একটা বিড়ি দিবি? মানে আমাদের চাগিয়ে দিয়ে সবচেয়ে আগে সে ফিরে এসেছে। হ্যাঁ, গল্পটা মনে পড়ে গেল ইলেকশন কমিশনের কারবার দেখে। সাজোয়া গাড়ি এসেছে, মার্চ করছে সেনাবাহিনী, বৈঠক করছে সেনাবাহিনী, সেই শোলের জেলারের মতন পরিন্দা ভি পর নেই মার সকতা, একটা পাখিও উড়ে যেতে পারবে না, এরম সুরক্ষা ব্যবস্থা করেছেন তেনারা। সেসব দেখে দেখে এক বার খাওয়া কিছু সাংবাদিক আছে, তারা স্যাটা ভাঙা মারের কথা বলছেন, মানে হেভি মারবে ইত্যাদি। এদিকে সারা রাজ্য থেকে সকাল থেকে বড় কোনো ঘটনার খবর না থাকলেও সারাটা দিন ধরে খারাপ লাগছে বলতে, অজস্র জায়গাতে বিজেপি নেতা কর্মীদের মার খাবার ঘটনা সামনে এসেছে। কিছু ছবি তার রইল। ঢুকিস না ভিতরে। নেতাগিরি হ্যাঁ, এরকম ছবি বেশ কিছু, আরো অনেকগুলো জায়গাতে এরকম ছবি এসেছে। মানে একেবারে সিআরপিএফ দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে আর কি, সেখানেও কিছু হচ্ছে না, কেউ কিছু করছেন না। যেরকম ভোট হয় পশ্চিমবঙ্গে সেরকমই ভোট হয়েছে। হ্যাঁ, এইটা বলতে পারেন যে খুন হয়ে যায়নি, এটা একটা বাঁচোয়া আর কি। আর এলো বেশ কিছু বুথের বাইরে বিজেপি ক্যাম্পের ছবি, শুনশান সেসব ছবি। অবনী কড়া নেড়ে ফিরে চলে গেছে। অবনী বাড়ি আছো? দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? কিন্তু এ তো সেই সকাল থেকে বিকেল অবধির ছবি। রাতে ডেকোরেটর তুলে নিয়ে যাবে চেয়ার, খুলবে প্যান্ডেল। মজার কথা থাক। এবারে কিছু কিছু জায়গাতে তৃণমূলেরও এরকম ধরনের প্যান্ডেল খালি দেখতে পেয়েছি, কিন্তু বিজেপির বেশি। অনেক জায়গা থেকে যে ছবি আমরা পেয়েছি তাতে বিজেপির প্যান্ডেল
হয়েছে, কিন্তু মানে টাকা আছে, বিজেপি প্যান্ডেলও হয়েছে, বেশ সুন্দর প্যান্ডেল, কিন্তু সেখানে লোকজন নেই। এবারে আসুন ভোটের হিসেবে আসি। আমি বহু আগেই বলেছিলাম যে এবারে ভোট শতাংশ 90 পার করবে। 91-92 হলে আমি অবাক হব না, তার চেয়ে বেশি হলেও অবাক হব না। কেন বলেছিলাম? খুব সহজ হিসেব, এটাই স্বাভাবিক ভোট। 100 জন ভোটারে গতবার ভোট দিয়েছিলেন 82 জন, তো এবারে মোট ভোট কমে গেছে, কম হয়ে গেছে 88, মানে 12% ভোট তো কাটা পড়েছে। তাহলে 88টা ভোটারের মধ্যে 88 ভোটারের মধ্যে যদি 82% ভোটও পড়ে, যা আগের বারে পড়েছিল সেটাই যদি পড়ে, তাহলে সেটাই তো 93% হয়ে যাবে। পরিষ্কার হলো ব্যাপারটা। 100 জন ছিল, 82 জন ভোট দিত। 100 জনের মধ্যে যে মারা গেছে, ধ্যানা তেনা এসব বাদ গেছে, কিছু লোক জেনুইন ভোটার তারাও বাদ গেছে, মোট 12% বাদ পড়েছে। খুব বিরাট যোগও হয়নি। তাহলে কি হবে? তাহলে সেটা 88 ধরতে হবে। এবার তার মধ্যে 82% যদি ভোট পড়ে, তাহলে সেই শতাংশটা দাঁড়াবে 93 এমনিতেই। তার চেয়ে যদি কম হয় তাহলে ধরতে হবে হয় সামান্য কম ভোট পড়েছে, না হলে একেবারে সমান ভোট পড়েছে। মানে যদি 91% ভোট পড়ে থাকে, তাহলে ধরতে হবে যে আগের বারের চেয়ে একটু কম ভোট পড়েছে, বেশি না। আসলে বেশটাই কমে গেছে। কাজে কত ভোট পড়েছে বলে বিরাট হাজ না হবেন না। বাংলাতে এমনিতেই ভোট বেশি পড়ে, ভোট কমেছে 12%, সেই হিসেবে 91, 92, 93 স্বাভাবিক ভোট। এবং মাথায় রাখুন, এই এসআইআর হবার পরে বহু মানুষের মনে ভয় ধরেছে যে ভোটটা না দিলে আবার নাম কেটে যেতে পারে। জানি এই ভয়ের কোনো কারণ নেই, ভোট দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবুও এই ভয় একটা ভোট দেয় না এমন মানুষও কিন্তু এবারে ভোট দিয়েছেন অনেকে। কাজেই ভোট পার্সেন্টেজ বাড়লো বলে খুব অবাক হওয়ার কিছু নেই। আর এটাও ঘটনা যে ভোট বেশি পড়া মানেই একেবারে উল্টে গেল গদি, তেমন যে নয়। আমরা বারবার দেখেছি, আবার এটাও দেখেছি ভোট বেশি পড়ে গদি উল্টে গেছে। কাজেই ভোট বেশি পড়েছে বলে সুকান্ত স্টাইলে হাত গালে রেখে ভাবতে বসবেন, বুঝতেই পারেন, কিন্তু হিসেব দেখলে কুল কিনারা পাবেন না। বদলের ছবি কিভাবে বোঝা যায়? মানে আমরা যখন রেগুলার ফিল্ডে যেতাম, সে বহু আগের ব্যাপার, ভোট দেখতাম, তখন কেমন ভাবে বুঝতাম? একটা উদ্দীপনা থাকতো, যে দল জিতছে তাদের, আর অন্য দলে একটা ঝিমুনি রোগ ধরতো। মুরগিদের দেখেছেন ঝিমুনি রোগ, সেরকম। কিন্তু সোশ্যাল মিডিয়া আর ফেক নিউজ আর ঘন ঘন পেপটকের ফলে সেটাও বোঝা কঠিন। শুভেন্দু জয় বলছে ধৈর্য, ত্যাগ, সনাতনীদের লড়াই, আরো কত কি, তাই দিয়ে নাকি জয় আসছে। বিজেপি কর্মীরা দেখছেন সে সমস্ত, আর ভাবছেন আমাদের এলাকাতেও আরেকটু লেগে থাকলেই জয় আসবে। অন্যদিকে একটা বিরাট মমতার পদযাত্রা, খেলা হবে, নাচছেন তৃণমূলের ক্যাডারেরা। করণদিঘির বাইক র্যালি দেখে উদ্দীপ্ত হচ্ছেন সিপিএম কর্মীরা। জানেনই না যে করণদিঘিতে সবচেয়ে বড় লোক সিপিএম প্রার্থী অলরেডি 10 কোটি টাকা খরচা করে ফেলেছেন। বাইক র্যালিতে প্রচুর লোক আসছে। কাজে এই জামানাতে ভোটের দিনে ওই উদ্দীপনা দেখে জেতাহারার হিসেব বোঝা যাবে না। আমরা 2011-তে বেশ মনে আছে, আমি, সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, রজত রায়, আশিস চট্টোপাধ্যায়, আমরা গাড়িতে করে তারকেশ্বর গোঘাট অঞ্চলে গিয়েছিলাম। বামেদের দুর্গ বললে সেই সময় কম বলা হয় সেটা আর কি, মানে ঢোকা যায় না এরকম একটা জায়গা। কি সব নাম ছিল আর কি ওখানকার মাস্তানদের। তা সেখানে কংগ্রেস তৃণমূলের সভা করতে দেওয়া হতো না। সেখানে সুব্রত মুখার্জির সভায় ভিড় দেখলাম, আর ফেরার পথে সিপিএম এর একটা লোকাল কমিটির অফিসে আমরা নেমে ভেতরে ঢুকে গেলাম। এই 5-6 জন চুপচাপ, প্রায় অন্ধকার, একটা টিম করে জ্বলছে, সেখানে বসে আছেন। ভেতরে গেলাম, খানি কথা বলেই বুঝেছিলাম এবার বিধানসভাতে তৃণমূল এখানেও জিতছে না। এখন সেভাবে বোঝার কিছু নেই, কিন্তু এটা বলতে পারি সকাল থেকে প্রায় প্রতিটা জেলায় যে ভিডিও আমি পেয়েছি, তাতে কোথাও তৃণমূল বাহিনী, কোথাও মানুষকে নিয়ে ওই তৃণমূলের নেতারা রীতিমতো নৃত্য করে বেরিয়েছেন। কোথাও তারা ডিফেন্সিভ নয়। আমাদের বেশ কিছু বন্ধু গত 4-5 দিন ধরে সংশয়ে ভুগছিলেন, তাহলে কি এই সিআরপিএফ দিয়ে বিজেপি ভোট করাবে অনিকেত, এটাই কি হচ্ছে? তার মানে দেখা গেল যে এখনো স্থানীয় পুলিশের ওপরে তৃণমূলের রাশ দারুণভাবে আছে, ভালো রকম রাশ আছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সংগঠন একেবারে চকচকে, বুথের অদূরে মুরগির মাংস ভাত হচ্ছে, আমি দেখে এসেছি নিজেই। 3 নম্বর, বেশ কিছু এলাকাতে সিআরপিএফ কর্মীরা দিব্যি সম্পর্ক পাতিয়ে নিয়েছেন। আমাদের বন্ধু শামীম আহমেদ মুর্শিদাবাদে ভোট দিতে বাড়ি ফিরেছেন, সেখানে নাকি ওই সিআরপিএফরা তাদের টিম তাড়ি খাচ্ছে বসে বসে, তালের তাড়ি। 4 নম্বর, ওই সাঁজোয়া গাড়ি বা ভয়ের ছবি নেই। স্থানীয় পুলিশরা তাদের লাঠি, চেয়ার, টেবিল, ল্যাম্প পোস্টের ওপরেই মেরে শব্দ করছেন, মানে 3 জন বসে রয়েছে, তাদেরকে তাড়াতে হবে, টেবিলের ওপরে জোরে জোরে লাঠি মারছে। ছবি দেখলাম।
5 নম্বর, কিন্তু তৃণমূল এবং বাম বিজেপির পক্ষ থেকে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে, এটা একটা রুটিন ব্যাপার হয়ে গেছে এখন। 6 নম্বর, এবারের মতো নির্বাচন কর্মীদের অভিযোগ এর আগে কোনোদিন ছিল না, অভূতপূর্ব সমস্ত নিয়ম করা হয়েছে, তারা সেই নিয়ম পালন করতে গিয়ে ক্লান্ত এবং বিরক্ত। তাহলে কি হবে? প্রথম দফার ভোটে ফলাফল কোন দিকে? 2021 এই প্রথম দফার ভোটে 152টা আসনের মধ্যে 92টা পেয়েছিল তৃণমূল, 59টা পেয়েছিল বিজেপি, অন্যান্য মানে কালিম্পংয়ের নির্দল প্রার্থী একটা আসন পেয়েছিল। এবারে ছবিটা বদলাবে। কিভাবে বদলাবে? কারণ এবারে কংগ্রেস এই অঞ্চল থেকে গোটা 5-6টা আসন পেয়ে যাবে, বিজেপি গোটা 5 আসন তৃণমূলের কাছে হারাবে, আবার গোটা 5-6 আসন কেড়েও নেবে। মানে এক ধরনের স্থিতাবস্থার দিকে যাচ্ছে বলে আমার ধারণা। খালি মধ্যিখানে ওই যে কংগ্রেসের 5-6টা আসন, অন্তত 4টে আসন তারা পাবেই আর কি। বামেদের লড়াই এই অঞ্চলে আছে 3টে আসনে, করণদিঘি, ডোমকল, রানীনগরে তারা দারুণ লড়ছেন। আমি জানি না এর মধ্যে আরো কিছু থাকতে পারে ছোটখাটো, যেটা আমরা আগামী কদিন পরে পুরোটা দেখে আবার বলবো। কিন্তু করণদিঘি, ডোমকল, রানীনগরে তাদের লড়াই আছে। এর মধ্যে করণদিঘি বাদ দিলে সবটা একদম রানীনগর, ডোমকলে কাটে কাটাক্কার, একেবারে রানা ডোমকলে একেবারে কাটে কাটাক্কার যাকে বলে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। করণদিঘিতে অঙ্কের হিসেবে জেতার কথা নয়, কিন্তু ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী, যেটা বললাম, স্থানীয় মানুষজনের কথা নাকি 10-12 কোটি টাকা খরচ করেছেন, তাই প্রচারের জৌলুসটা দেখা যাচ্ছে। কিন্তু আসন পাবে কি? অঙ্ক বলছে ওই আসনে সিপিএম ভালো ভোট পাবে, কিন্তু 2 কি 3 নম্বরে থাকবে। এবারে আসুন জেলা ধরে ধরে আমি যে হিসেবগুলো পেয়েছি, আমাদের সেখানকার বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যে হিসেবগুলো দিয়েছেন বা যে হিসেবগুলো অঙ্কের হিসেবে বলছে, সেগুলো আপনাদের একটুখানি জানাই। দার্জিলিংয়ে ফাঁসি দেওয়াতে তৃণমূল বিজেপির জোর লড়াই হচ্ছে, বাকি 4টে বিজেপি বা তাদের সহযোগীদের হাতে থাকবে। আমি কালিম্পং ধরে বললাম। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ জিতবেই। জলপাইগুড়ি সদরে হাড্ডাহাড্ডি লড়াই, ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল তৃণমূলের দিকে ঝুঁকে আছে, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলগাড়ি, নাগরাকাটা বিজেপির দিকে থাকবে। আলিপুরদুয়ারে ফালাকাটা হয়তো তৃণমূল পেয়ে যেতে পারে, বাকি আসনে বিজেপি। কোচবিহারে আগে যা ছিল প্রায় তাই থাকবে, বিজেপি 7, তৃণমূল 2। তৃণমূল নেতৃত্বের দাবি ওখানে নাকি তারা 5টা আসন জিতবেন, জানি না। উত্তর দিনাজপুরে 9টা আসন, এখানে তৃণমূল 8টা আসন পেতে পারে, মানে বিজেপি রায়গঞ্জ হারাতে পারে। দক্ষিণ দিনাজপুরে 6টা আসন, এখানে 3-3ই থাকবে। অনেকে বলছেন বালুরঘাটে নাকি তৃণমূল লড়ছে, এখনো পর্যন্ত লড়াইয়ের খবর আছে, কিন্তু জেতার খবর আমার কাছে নেই। মালদাতে কিন্তু মালতীপুর, সুজাপুর এই 2টো আসন কংগ্রেস পাবেই। বিজেপি একটা আসন হারাতে পারে, মানে এটাই ঘটনা। তৃণমূল 6টা আসন পাবেই। মোথাবাড়ি আসনে একটা অদ্ভুত ব্যাপার চলছে, যেখানে গন্ডগোলটা হয়েছিল সেখানে একটা অদ্ভুত ব্যাপার চলছে। সেখানে কি হয়েছে, কংগ্রেস, তৃণমূল আর আইএসএফ এর মধ্যে কাটাকাটি চলছে। 3টেই সংখ্যালঘু দের ভোটটা 3জনেই কাটছেন। এই সুযোগে বিজেপি যদি বেরিয়ে যায়, আমি অবাক হব না, যদিও জমির হিসেবে ওখানে তৃণমূল এগিয়ে আছে। মুর্শিদাবাদ আজকের খবর, অদিত চৌধুরী বহরমপুরে জোর লড়াই দিয়েছেন, কিন্তু অঙ্ক তৃণমূলের পক্ষে এখনো। বিজেপি বহরমপুর হারালোই। সাগরদিঘিতেও কংগ্রেস ভালো লড়ছে, কিন্তু বাইরন জিতবে। 20টা তৃণমূল, একটা জোর লড়াই, আর মুর্শিদাবাদ বিজেপির হাতে থাকবে। পুরুলিয়াতে 9টা আসন, 3-6 ছিল, যা খবর তাতে ওই 3-6ই থাকবে। ঝাড়গ্রাম 4টে আসন ছিল, 4টেই ছিল তৃণমূলের হাতে, কিন্তু এবারে বিনপুরে লড়াই একেবারে ফটো ফিনিশ, তবুও 3-1 হবার সম্ভাবনা বেশি। বাঁকুড়া 4-8 ছিল, 4টে তৃণমূল, 8টা বিজেপি। এখানে ছাতনা আসনটা এবারে তৃণমূল কেড়ে নিতে পারে, সেক্ষেত্রে 5-7 হবে, 5টা তৃণমূল, 7টা বিজেপি। পশ্চিম মেদিনীপুর 15টা আসন, 13-2 ছিল, এবারেও তাই থাকবে। হ্যাঁ, খড়গপুর সদরে এবারেও জিতবেন দিলীপ ঘোষ, মানে খড়গপুর সদর হিরণের ছিল, দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন, দিলীপ ঘোষ আবার জিতবেন। পূর্ব মেদিনীপুরে 16টাতে 9টা বিজেপি, 7টা তৃণমূল ছিল, এখানে 10টা বিজেপি, 6টা তৃণমূল হবে। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন, মানে আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর। পশ্চিম বর্ধমানে 9টা আসনের মধ্যে 6টা ছিল তৃণমূলের, 3টে বিজেপির। এখানে এবারে বিজেপি 2টো, তৃণমূলের 7টা আসন পেতে পারে, কারণ অগ্নিমিত্রা পালের আসনে এখনো যা খবর তাতে উনি হারছেন। বীরভূমে 11টা আসন ছিল, এবারে 11টা আসনের মধ্যে 10-1 ছিল, 10 তৃণমূল, একটা দুবরাজপুর সেটা ছিল অন্যধারে, কিন্তু এবারে সেটা 9-2 হবার সম্ভাবনা হয়েছে। সিউড়ি থেকে এখনো পর্যন্ত যা খবর তাতে জগন্নাথ চট্টোপাধ্যায় অনেকটা এগিয়ে আছেন। এই হলো আজকের ভোট। মোটের ওপরে একই ছবি, তৃণমূলের সামান্য কমেছে, কিন্তু সেগুলো যাচ্ছে কংগ্রেসের কাছে। বিজেপি তাদের বহরমপুর আসন হারাচ্ছেই, বিজেপি সম্ভবত আসানসোল দক্ষিণও হারাচ্ছে।
ভোট পার্সেন্টেজ নিয়ে মাথা ঘামাবেন না, আর প্লিজ বুঝুন। আচ্ছা, এটা বলার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে যে এটা যদি উত্তরবঙ্গের ছবি হয়, তাহলে দক্ষিণবঙ্গে এখান থেকে যদি না বিজেপি অন্তত পক্ষে ওই 90, 92, 94টা আসন না বার করতে পারেন, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তাতে পারবেন না, ওই একই 59, 58, 57 কি 61 এর মধ্যে থেকে যাবেন, তাহলে কিন্তু বিজেপি আবার সেই একই, যেটা বলেছিলাম যে বিজেপি খুব বিরাট কিছু করে উঠতে পারবেন না শেষ পর্যন্ত। এবং বলবো যে প্লিজ বুঝুন, নির্বাচন কমিশন একটি প্রকাণ্ড কাগজের বাঘ। ওই যে কেষ্ট মোড়ল বলেছিল না যে ও সব সাজোয়া গাড়ি খেয়ে নেব, সত্যি কেষ্ট মোড়ল সম্ভবত সাজোয়া গাড়ি খেয়েই নিয়েছে। তো ভাবুন কি হবে, আমরা দেখতে থাকি, বসে থাকি 4 তারিখ পর্যন্ত। আমাদের মাটি থেকে সাংবাদিকরা যে খবর দিয়েছেন, আমরা অঙ্ক কষে যা দিয়েছি তার একটা ধারণা মাত্র, সেই ধারণা দিলাম, কিন্তু সেই ধারণাই তো আর 4 তারিখে বেরোবে এমন কোনো গ্যারেন্টি দিতে পারবো না। কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে এরকমই হবে। তাহলে ভাবতে থাকুন, আপাতত ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।